কি ভয়ানক লাগতেছে ভাই, কি বিশাল সাপ। কেমন আছে বন্ধু? ও যদি মানে টাচ করে, ও মাই গড, ও মাই গড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা দুই ভাই মিল্লা চিড়িয়াখানায় আসতে বললাম আজকে। আমি প্রথম আসছি, তো দেখি কি কি আছে চিড়িয়াখানার মধ্যে। তো এটা অনেক নাকি বড়, এটা ঘুরতে নাকি পুরা 2 ঘন্টার মতো সময় লাগে। তো তো আমরা এই পথে হাঁটতেছি, দেখি এই পথে কি কি আছে। ভাই এই পথে গিয়েছে তো সব জায়গায় যাওয়া যায় না, এটা কি মেইন পথ নাকি? এখানে কি লেখা রাখছে? জু গাইড পাওয়া যায়, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যে কোনো প্রয়োজনের জন্য শাখায় যোগাযোগ করুন। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এখানের জিনিস আমাদের জন্য না। আর চিড়িয়াখানাটা কিন্তু এমন না যে শুধু সব কিছু ইয়ার ভিতরে বন্দি করা আছে। এর গাছপালাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পশু পাখি থাকে, বিশেষ করে কাঠবিড়ালি এবং অনেক বন্য পাখি আছে। চিড়িয়াখানাতে যাওয়ার আগে ভিডিওতে দেখেছিলাম এই কেজের মধ্যে একই সাথে একই জায়গায় অনেক বানর খেলছিল, কিন্তু আজ যখন সেই জায়গায় আমি আসলাম, নিজের চোখে দেখলাম, দেখি বানরের সংখ্যা অনেক কমে গেছে। আপনারা যারা আগে এই চিড়িয়াখানায় আসছেন, আপনারা হয়তো দেখেছেন এখানে অনেক বানর ছিল। বিশেষ করে এই কেসটার মধ্যে এত পরিমাণ বক ছিল, মানে আমি একটা দেশি বক দেখতে পারতেছিলাম না, সবগুলাই বিদেশি বক। আর এখানে এসে আমার চোখ এইদিকে সেদিকে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে যে আমরা যে বকগুলা দেখে থাকি, আমাদের দেশি বকগুলা, ওরা কিন্তু এত পরিবেশ পায় না, এত ভালো পরিবেশ পায় না। এখানে দেখতে পারতেছেন যে গাছের মধ্যে বাসা বেঁধে বসে আছে, এমনকি নিচে পানিও আছে। ওরা চাইলে গোসল করতে পারতেছে, চাইলে বাসার মধ্যে চাইলে ডিমও পারতে পারতেছে, এত বড় এরিয়া। আমি ভাবি যে মানে আমাদের দেশি বকগুলা তো এত বেনিফিট পায় না, ওরা যে বন্দি অবস্থায় যে বেনিফিট গুলা পাইতেছে, একদিক দিয়ে কিন্তু ওরা খুব শান্তিতে আছে আমার মনে হচ্ছে। আবার আরেকটা সমস্যা হইলো যে ওরা যেখানে সে খুশি সেখানে যেতে পারতেছে না। আর এদিকে এসে আমি আরেকটা কালিম পাখি দেখলাম, এই কালিম পাখিটা মনে হচ্ছে অসুস্থ। আর আমি জানি না কালিম পাখি আর বক একসাথে থাকা যায় কিনা। ঠিক আমার ক্যামেরার ডান পাশে একটা পাখি আছে সাদা কালার, এটা একটা বক। আমি জানি না এটা কোন দেশের বক, কিন্তু এই পাখিটা অনেক সুন্দর লাগছে। বিশেষ করেন এই কেজের মধ্যে সবচেয়ে সুন্দর বক ছিল এটা। এমনকি আমি চিড়িয়াখানার মধ্যে মনে হচ্ছে যে যে 10টা পাখির মধ্যে এটা 1 নাম্বার রাখা যায়, এত সুন্দর ছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বক দেখতে পারতেছিলাম। একটা বক দেখছিলাম যে উপরে গাছের মধ্যে বাসা বেঁধে ডিম পেড়ে রাখছে। এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চিড়িয়াখানায় আসতে হবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন এখানে ডিম পেড়ে রাখছে বগে। হ্যাঁ, কিন্তু ওর ডিমটা ইয়া করতে পারতেছে না, সম্ভবত বসবে। বাড়ার জায়গা পাইছে না দেখে এখানে পেড়া দিচ্ছে। এই যে কত সুন্দর, তো বুঝা গেছে ডিমটা নিয়ে সেটা পরে থাকে, আমরা বিরক্ত করবো না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই বকটা দেখতে কিন্তু কিছুটা পিঙ্গুইনের মতো। পিঙ্গুইনের যে পিছনে কালারটা আছে কালো, ওইটাও কিন্তু পিছনে কালো আর সামনে সাদা। আমার ঠিক তেমনই মনে হচ্ছিল। আমি বিভিন্ন প্রজাতির বক দেখার পর আমার চোখের সামনে পড়লো সজরুর কেজ। তারপর আমি হেঁটে চলে গেলাম সজরু দেখতে। বিশেষ করে আমি সজারু দেখার আগে আপনাদেরকে কিছু কথা বলিনি, এই সজারুটা কিন্তু আমাদের দেশি সজারু। আর তারা নিজেদের আত্মরক্ষার জন্য তাদের কাঁটাটা উপরে উঠাই ফেলে, মানে শক্ত করে ফেলে, এবং তারা গুল বলের মতো হয়ে যায়, যাতে অন্য অন্য বন্যপ্রাণী কিংবা কোনো মানুষ তাদেরকে কোনো আক্রমণ না করতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সজারু কিন্তু ঘুমাচ্ছে। এই প্রকৃতির মধ্যে কিন্তু সজারুর বিশেষ একটা কাজ রয়েছে, তারা কিন্তু গাছের মরা শেকড় খেয়ে থাকে। তারা এই মরা শেকড়টি খাওয়ার কারণে গাছের মধ্যে নতুন শেকড় জন্মাতে সহায়ক হয়। শুধু সজারুই না, প্রতিটা প্রাণী তার প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে কোনো না কোনো কাজে নিয়োজিত রয়েছে। তো এইদিকে বাঘ, সিংহ, ভাল্লুক, এই মোট পাখি সব আছে। চলেন আমরা এইদিকে যাই, আমরা আর কত ইগুলো দেখুন। বাঘ সিংহই তো আমার আর দেখা দরকার না, আমার সাথে সিংহ আছে না, সরি, সিংহ কইলে বলইব ভাই, সিংহ হাইরা দেবে আপনার সাথে, আপনি হাতি। তারপর আমরা দুইজন হাঁটতে হাঁটতে বাঘের খাঁচার সামনে চলে আসলাম। বাঘ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বন্য বিড়াল। এই বিড়াল কিন্তু যেমন তেমন বিড়াল না, আমাদের বিড়াল কিন্তু এক লাফে এক বাড়ি যেতে পারে, আর এই বিড়াল এক লাফে 33 ফুট দূরে যেতে পারে। আমরা যে বিড়ালকে দেখি সেই বিড়াল তো ঘর থেকে একটা মাছ নিয়ে দূর দেয়, আর এই বিড়াল যদি আপনাকে দেখতে পারে আপনাকে নিয়েই কিন্তু দৌড় দেবে। সুতরাং বাঘ দেখলে সাবধানে থাকবেন। এই বড় বন্য বিড়ালের আবাসস্থল হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দরবন, যেখানে তারা মন খুলে খেতে পারে, মন খুলে শিকার করতে পারে। এই উট পাখিগুলা কত মিশুক আমি আপনাদেরকে বলি। উট পাখিগুলা একবারে কেজির শেষ মাথায় ছিল। আমরা যখন এখানে এসে দাঁড়ালাম,
তারা দূর দিয়ে আমাদের কাছে চলে আসলো। আমার মনে হচ্ছিল যে তাদের সাথে আমার আগে কখনো দেখা হয়েছিল, এমন একটা ফিল আসতেছিল আমার। আর উট পাখি সম্পর্কে আমি একটা কথা জানি যে উট পাখিকে যখন মানুষ বলে তুমি তো উট, তুমি বোঝা বহন করো, অর্থাৎ তুমি বার কিছু বহন করো, তখন সে বলে আমি তো উট না, আমি পাখি, আমি কিভাবে বহন করব। আবার যখন মানুষ তাকে বলে তুমি তো পাখি, তুমি আকাশে উড়ো, তখন সে বলে আমি তো উট, আমি কিভাবে উড়বো। এর নাম কি? হানি বেজার না তো কি কম? এটা ওই যে ইয়ার মধ্যে থাকে আর কি, সমুদ্রের মধ্যে মনে থাকে। আর এই সুইমিং পুলটা তো দেখে মনে হচ্ছে আমি নিচে নেমে দিতাম। আর শিং মাছ নিয়ে খেলতেছে, এই যে শিং মাছ নিয়ে খেলতেছে। ভালো করে দেখো, মুখের দিকে তাকাবো, দুজনের মুখের এখানে একটা ক্যাটফিশ আছে। দেখো দেখো, ওই যে ওইখানে দেখো। খেলতেছে কিভাবে? পানির দিকে ঘুষু করে মারতে উপরে উঠছে, ওইটা ওর শরীর ডলতাছে, মানে এখানে একটু ঘষাইতেছে শরীর পরিষ্কার হওয়ার জন্য। ওদের তো আর হাত পা নাই যে হাত পা দিয়ে সাবান দিয়ে শরীর ডলবে, ওরা কিন্তু এইভাবে ডলে। ভাই এটা তো প্লাস্টিকের কুমির না? দেন না, মানে মুভমেন্টটা কি এমন প্লাস্টিকেরই? হ্যাঁ প্লাস্টিকের কুমির এটা। ও মাই গড, সেই জিনিস। ও কি করতেছে? ও মাই গড, প্রমাণ। এই কারণে আমরা প্রমাণ দিব। এলিগেটর দেখছেন এই লেয়ার আছে এনে লাগাইছে আর কি কলিজা। হ্যাঁ আকরাম ভাই, এনে যদি কেউ নামে ও শিট, এল হয়ে যায়গা उसका লাইফ। তো এটার নাম কি? সুন্দরবন ও দক্ষিণ পূর্ব এশিয়া, পাপুয়া নিউ গিনিয়ান, অস্ট্রেলিয়া। আচ্ছা, ওরা এই দেশগুলোতে ওদের বেশি পাওয়া যায়, এই দেশগুলোতে ওরা থাকে নাকি? তো আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটা সুন্দরবন আছে। এখানে গিনিপিগ, তারপরে খরগোশ, সব কিছু আছে। এগুলো সম্পর্কে তো আপনাদের আর কোনো ধারণা দিতে হবে না, ওরা কী খায়, কী পছন্দ করে। হ্যাঁ, ওদেরকে পাউরুটি দেওয়া রাখছে, তারপরে কিছু খাবার দেওয়া রাখছে, সুন্দর লাগে। খরগোশ খুব সুন্দর লাগে, আমি পালতে পারি না, আমার সাথে অনেকগুলো গাছ আছে, গাছ খেয়ে ফেলে এই কারণে। শিয়াল তুমি কত মুরগি খাইছো, কত মানুষের এখন তুমি আসো বন্দি অবস্থায়। মুরগি চোরা, হ্যাঁ অনেকটা পর লেস করতো না, হ্যাঁ ধরা পড়ছে। এই শিয়াল মামাকে নিয়ে কত কথা শুনলাম। এই শিয়াল মামা নাকি কুমিরকে বোকা বানাইছিল, একটা বাচ্চা 7 বার দেখাইছে। তো এই যে শিয়াল মামা আজকে কিন্তু আটকে পড়ে গেছে। আর এই যে এখানে সেই গাদা যে দিনের পর দিন, রাত নাই দিন নাই মানুষের উপকার করে, তারে মানুষ বলে গাদা। আর যে বাঘ মানুষরা খায় ফেলে, মানুষ প্রশংসা করে বলে তুমি তো বাঘ, তুমি তো সিংহ। তো আমরা গাদা দেখতে পারলাম। আপনারা অনেকে বলেন, অনেকে জানেন যে জিরাফ বসতে পারে না, জিরাফ বসে ঘুমাতে পারে না। আমি কিন্তু এটা নিজের চোখে দেখলাম, এই কারণে বলতেছি। আমি কিন্তু এই জিরাফগুলোকে দেখছি বসতে, ঘুমাইতে পারে কিনা জানি না, তবে জিরাফ কিন্তু বসে। হ্যাঁ, অনেকে বলে জিরাফ দাঁড়ায় ঘুমায়, এটা ভুল কথা। এখানে কিন্তু 4টা জিরাফ আছে। আসলে এই কেজগুলো অনেক দূরে দূরে দেখতে পারতেছেন। এখানে একটা, এখানে একটা, আবার সামনে আবার আরেকটা কেজ অনেক দূরে। আসলে দূর থেকে দেখে ফিল নেওয়া যায় না তেমন, যদি ক্লোজ থেকে দেখলে একটু মজা লাগে, ফিল নেওয়া যায়। একবারে মানে সরাসরি সবকিছু বোঝা যায় দেখে। রোজা রেখে চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে আমরা পুরো হ্যারান হয়ে গেছিলাম। তারপর যখন জানতে পারলাম এই ট্রেনের মধ্যে বড়রা উঠতে পারে, তারপর সোজা চলে গেলাম আমরা টিকিট কাউন্টারে। তো আমরা 2টা টিকিট নিয়ে নিছি, চলেন।
এই ট্রেন আসলে বড় ট্রেনের মতো না, এই ট্রেনের সিটগুলো অনেক ছোট কিন্তু দারুণ সুন্দর। আর আমি ট্রেনে বসে টাইম দেখতেছিলাম যে কখন ট্রেন ছাড়বে। আমার কাছে মনে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, অপেক্ষা আমার কাছে আর ভালোই লাগতেছে না। আর পাশে যে একটা ঘোড়া ঘুরতেছে, আমার ভাইয়া দেখে বলতেছে ওইটাতে নাকি উনি উঠবে। আর আমি বললাম ভাই আপনি ওইটাতে উঠলে ওইটা ভেঙে যাবে। তারপর উনি বুঝতে পারলো। অবশেষে কিন্তু ট্রেন ছেড়েই দিচ্ছে। আর আমি যখন জানালা দিয়ে বাইরে তাকাই আমার কাছে দৃশ্যটা একদম অন্যরকমই লাগে। এই যে সবুজ শ্যামল প্রকৃতি, গাছের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি সত্যিকারে কোনো ট্রেনে বসে আছি। এর অনুভূতিটা সত্যি অন্যরকম। আর মজার ব্যাপার হলো এই ট্রেনটা তো ধীরভাবে চলতেছে, এর সাথে একটা কচ্ছপ যদি হাঁটে তারপরও কচ্ছপটা জিতে যাবে। আর এই ট্রেনে যে বাচ্চাগুলো উঠছে ওরা তো খুশিতে কি না কি করবে, ওরা তো খুবই এক্সাইটেড। আর সাথে আমিও কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম। আর আমার ভাই এত পরিমাণ এক্সাইটেড যে উনি ঘুমাই গেছে। আমার ভাই হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা কথা বলে বসলো, জীবনের মতোই এই ট্রেন চলছে, কখনো দ্রুত কখনো ধীর, যেন এই ট্রেন থামছেই না। আমি শুনে অবাক হয়ে গেলাম, হঠাৎ করে তিনি এই কথা কেন বলল। যাই হোক, হঠাৎ করে যেহেতু উনি এই কথাটা বলেই ফেলছে, হয়তো এটার কোনো মর্ম লুকিয়ে আছে কথার ভিতরে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে নেমে যাব। আর এই যে এখানে যে শুকুর দেখতে পারতেছেন, এই শুকুর নিয়ে কিন্তু একটা মজার কথা আমি আপনাদেরকে শোনাই। গত বছর যখন নির্বাচন হয়েছিল, একটা লোক ইগল মার্কে দাঁড়াইছিল। তো মিছিলের মধ্যে শুকুর নিয়ে ইগল ইগল করতেছে, মানে শুকুর দুইটা নিয়ে আসছে পিঠার দিকে জানে ইগল বাইবা মিছিলের মধ্যে শুকুর না দেখে দেখে ইগল ইগল করতেছে। তো ওইটা আমার মনে হাসি পাই। আর একটা কথা জানি যে শকুন তো জানেন আপনারা মরা খাবার খায়, মরা প্রাণীগুলা ওরা খেয়ে বেঁচে থাকে আর কি। তো গ্রামের মধ্যে বা রাস্তার মধ্যে যখন পশু ডাক্তার দেখতো, এই শকুন নাকি পশু ডাক্তারের উপর আক্রমণ করতো। কারণ হচ্ছে পশু ডাক্তার চিকিৎসা কইরা পশুকে সুস্থ করে ফেলে, বিদায় ওরা খাবার খাইতে পারে না, মানে মরা পশু খাবার পায় না। এই কারণে ওরা পশু ডাক্তারের উপর আক্রমণ করতো। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে আমি এটা অনেক মানুষের মুখে শুনলাম। গন্ডার সম্পর্কে কিছু তথ্য শুনে আমি পুরো অবাক হয়ে গেছি। এই গন্ডার নাকি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আমি তো পুরো অবাক, মানে এত বড় একটা প্রাণী যার ওজন 1,500 কেজি, কয়েক টনে হতে পারে, কয়েক টন হতে পারে। মানে এত বড় একটা শরীর দেহ নিয়ে সে নাকি ঘন্টায় 50 কিলোমিটার দৌড়ায়। আচ্ছা, এই হাতিটা কিন্তু এখানে দেখতে পারতেছেন, সে হাঁটতেছে, একবার সামনে যাইতেছে আরেকবার পিছিয়ে যাইতেছে। আমি একটা কথা বলি, এই হাতিটাকে নাকি মানুষ দেখার জন্য, দর্শনার্থীদের সুবিধার জন্য এই মিডলের মধ্যে এইভাবে বন্দি করে রাখা হয়েছে। তো সে এখানে কিন্তু আরাম মনে করতেছে না, এখানে এদিক সেদিক যাইতেছে, কারণ এখানে অনেক পরিমাণ রোদ ছিল, আমরা মানুষ হাঁপিয়ে গেছি। আর সে তো একটা মানে মোটা ধরনের প্রাণী, তার পা শিকল দ্বারা এমন ভাবে বাঁধা ছিল সে এখান থেকে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। আর সে এখানে বসতেছিল না, কারণ এখানে অনেক পরিমাণ রোদ। আর আমরা জানি হাতি অনেক বড় প্রাণী, অনেক মোটা প্রাণী, তাদের জন্য রোদ ও গরমে সার্ভাইভ করাটা কষ্টকর হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু উটকে মরুভূমির জন্য বানাইছে। আরবের মানুষরা কিন্তু উট দিয়ে চলাচল করতো, আর ওইখানে কিন্তু বালু ছিল। দেখেন উটটা কিন্তু বালুর মধ্যে বসে আছে, এত সুন্দর এরিয়া কিন্তু বালুর মধ্যে বসে আছে, কারণ ওর নেচারটাই বালু। আর ওরা কিন্তু পানি অনেকদিন আটকে রাখতো, কারণ ওই মরুভূমির মধ্যে কিন্তু পানি পাওয়া যায় না, এই কারণে পানি আটকে রাখতো। দেখছেন প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোত্রের জন্য কিন্তু আলাদা করে জিনিস বানিয়ে দিছে। ওই সময় ওইখানে উট ছিল। আর হয়তো আমাদের বাংলাদেশেও আপনার অন্যান্য প্রাণী ছিল যেটা বাংলাদেশের জন্য দরকার। তো প্রতিটা প্রাণী কিন্তু আল্লাহ তাআলা বুঝেই বানাইছে প্রতিটা প্রাণীকে। আপনারা জানেন কিনা জানি না, উট কিন্তু ক্যাকটাস খেতে পারে, যেটা মরুভূমির মধ্যে হয়, এটা কাঁটা বিশিষ্ট থাকে। আর উট কিন্তু মাঝে মধ্যে সাপও খেয়ে থাকে, যাতে মরুভূমির মধ্যে অতিরিক্ত সাপ না হয়ে যায়। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। হাই না ইদা না ইদা কার্তিকা, ইদা কার্তিকা নাকি ইদা হাইতে কেমন বুঝছেন? এবার আচ্ছা টান ছিঁড়ে লেগেছে। এখানে এসে একটা জিনিস জানতে পারলাম যে এখানে একটা হাইনা আছে, যে হাইনাটা একটা বাচ্চার হাত খেয়ে ফেলছিল টান দিয়ে ধরে। তারপরে এই নেটটা এখানে দেওয়া হয়েছে। তো জিনিসটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। আর আপনারা চিড়িয়াখানায় আসলে এই কেজগুলাতে হাত দিবেন না এবং বাচ্চাগুলাকে সাবধানে রাখবেন, কারণ এই প্রাণীগুলা স্বভাবই
আক্রমণাত্মক এবং হিংস্র প্রাণী। তারা এমন করবে, এটাই তাদের নেচার। তো আপনারা একটু সাবধানে থাকবেন আর বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। এই যে আরেকটা হরিণ। এই হরিণ হচ্ছে এমন একটা প্রাণী যে আরবের কবিরা মানে একটা কবিতা লেখার সময় নিজের প্রেমিকারে হরিণের সাথে তুলনা দিত সবসময়। আপনারা চাইলে আরবের পুরাণ কবিতাগুলো দেখতে পারেন, ওইখানে কিন্তু ওরা বেশিরভাগই হরিণের চোখের কথা ব্যবহার করেছে। ও আচ্ছা, ওরা ঠিক আছে, ওরা বিনা পয়সায় পরে চিড়িয়াখানা দেখতে পারে না। এটা মনে হয় মানে মানে হেড কোয়ার্টার হবে মনে হয়, কোনো সরকারি কোয়ার্টার হতে পারে। ও আচ্ছা, বাউন্ডারির বাইরে তো, ওরাই ঠিক আছে, ওদের কাছে মানে এগুলা নর্মাল। আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব, দেখি এটার ভিতরে কি কি আছে। ওয়াও, এই প্রাণীগুলো দেখতে একদম জীবন্ত মনে হচ্ছে, তবে এইগুলা কিন্তু জীবন্ত না, এগুলাকে মুমি করে রাখা হয়েছে। মিউজিয়ামের মধ্যে কিন্তু এই প্রাণীগুলো অনেক বছর ধরে সংরক্ষিত রাখা হয় এবং তাদের শরীরে কিন্তু কোনো পচন ধরে না। তবে দেখতে যেমন ঠিক তেমনই লাগতেছে প্রাণীগুলো। আর এইগুলো কিন্তু আপনার দক্ষ কারিগর দ্বারা এমন করা হয়েছে, এগুলো কিন্তু সবাই করতে পারে না, এগুলো অনেক কষ্ট করা হয়। দেখেন কুমিরটা দেখে কিন্তু পুরা রিয়েল লাগতেছে। আমার মনে হয় এগুলার ভিতরের যে অংশগুলো আছে মানে কিডনি, লিভার, মাংস, এগুলা সরাইয়া উপরের যে চামড়াটা আছে এই চামড়াটা শুধু রেখে দেওয়া হয়, ফলে এদেরকে একবার রিয়েল লাগে। আর ভিতরে মনে হয় কোনো কিছু একটা দেই, যার কারণে এই প্রাণীর চামড়াগুলো পচে না, নষ্ট হয় না, যেমন থাকে ঠিক তেমনই। আর এখানে আমি কিছু প্রাণী দেখতে পেলাম যেগুলোকে বাস্তবে কখনো দেখা সম্ভব না। এমনকি কিছু প্রাণী মুমি করে রাখা হয়েছে, হয়তো এগুলো বাংলাদেশেও নাই, চিড়িয়াখানাতেও আমি দেখি নাই। মমি করা প্রাণীদের মধ্যে কিছু প্রাণী একবারই বিরল, যেমন এই ছাগলটা দেখতে পারেন। আমি বাজি ধরে বলতে পারবো এমন ছাগল বাংলাদেশে কোথাও নেই, কেউ দেখে নাই। এখানে কিছু প্রাণী আছে যা বিলুপ্ত হয়ে গেছে। এই মমি করার ফলে আমরা জানতে পারি যে এমন প্রাণী বাংলাদেশে ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু মমি করা মাছ। বিশ্বাস করেন এই মাছগুলো এখানে কয়েক মাস, হয়তো কয়েক বছর ধরে মমি করা অবস্থায় আছে। তবে মজার ব্যাপার হলো এই মাছগুলো কিন্তু পচে যায়নি। আমার মতে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কিভাবে এই মাছগুলো পানিতে এতদিন টিকে থাকলো? আমরা জানি যে সাধারণত কোনো মাছ বা কোনো প্রাণী মরে গেলে এগুলা পচন ধরে যায়, এগুলার মধ্যে পোকা কিরামাকড় হয়ে যায়, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম অনেকগুলো মাছ কিন্তু এগুলা পচে নাই। তো এটা কেন হয় আমি বলি আপনাদেরকে। এই মাছগুলোকে এমন জায়গায় সংরক্ষিত করা হয়েছে যেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস আক্রমণ করতে পারে না। কোনো জিনিস পচন ধরে সাধারণত ব্যাকটেরিয়ার কারণেই হয়। এখানে হয়তো পানির মধ্যে কোনো লবণ, খনিজ বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে নাই, মরে গেছে। বিদায় এই প্রাণীগুলো এখানে মাস বছর ধরে এইভাবে মমি হয়ে থাকতে পারে, যার ফলে এগুলো পচে না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপের ডিমও কিন্তু মমি করে রাখা হয়েছে। আমরা জানি সাপের ডিম কিন্তু নরম থাকে, মাছের ডিমের মতো থাকে, এগুলো কিন্তু পচে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো পচে নাই, এগুলো কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিম্পাঞ্জি, দেখেন শিম্পাঞ্জিও কিন্তু কিছু হয় নাই, কারণ আমি আপনাদেরকে বলেছি যে ব্যাকটেরিয়া কিন্তু জিনিসগুলো পচায়, কিন্তু এখানে যদি ব্যাকটেরিয়া গুলো মরে যায় তাহলে কিন্তু জিনিসটা আর পচতে পারে না। হ্যাঁ, এখানে চাইলে আপনারা আপনাদের নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখতে পারেন,
আপনাদের খুশি। এই দেখেন সাপের ডিম। আমরা এখানে অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। এটা কিছুটা শুকনা খাবারের মতো, যেখানে পানি নাই সেখানে পচেও না, মানে সেখানে ব্যাকটেরিয়াও নাই, জিনিসটা হচ্ছে এমন। এখানে আরেকটা নতুন প্রাণী দেখতে পেলাম, এটার নাম হচ্ছে ওয়াইল্ড বিস্ট। তো এটা সম্পর্কে যত পড়তে পারলাম, এটা আমরা বাংলাদেশি প্রাণী না, এটা এশিয়ান প্রাণী না, এটা আফ্রিকান প্রাণী। দেখতে এটা কিছুটা জেব্রার মতো, কিছুটা গাধার মতো, ঘোড়ার মতো। তো কত ধরনের প্রাণী আছে চিড়িয়াখানাতে আসলে বোঝা যায়। আর এই ওয়াইল্ড বিস্টের পাশেই আমি আরবের ঘোড়া দেখতে পেলাম। আরবের ঘোড়া কিন্তু সাধারণত আমাদের দেশি ঘোড়ার থেকে অনেক বড় হয়। আসলে এখানে ঘোড়াগুলো ভিতরে ঢুকে গেছে, আমি এই কারণে দেখাতে পারতেছি না। ঘোড়া কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ। সুন্দর একটা প্রাণী দেখতে পেলাম। আমি জানি না এটা নীলগাই কিনা, কিন্তু আমার মনে হচ্ছে এটা নীলগাই। দেখেন এই নীলগাই না কি জানি না, এই প্রাণীটা কিন্তু তিনটা প্রাণীর মতো লাগে। এক দিক দিয়ে চাইলে ঘোড়া লাগে, আবার অন্য দিক দিয়ে চাইলে হরিণ লাগে, আবার এটাকে দেখলে মনে হয় গরু। তো এটাকে কি বলা যায় আমি জানি না, এত সুন্দর একটা প্রাণী। মাথাটা কিছুটা শিংটা ছাগলের মতো, চেহারাটা আবার ছাগলের মতো, আবার চোখগুলা হরিণের মতো। তো এখানে লেখা রাখছে কমন ইল্যান্ড। তো আমি আসলে জানি না কমন ইল্যান্ডে কি নীলগাই কিনা। আর এখানে দেখতে পেলাম আমাদের দেশি ঘোড়া। দেখেন আমাদের দেশি ঘোড়া কিন্তু অনেক ছোট হয় আর এগুলা খাটো হয়। এই ঘোড়া কিন্তু পুরা বিলুপ্তর পথে, এগুলাকে দেখা যায় না সব জায়গায়। এই যে সেই জেব্রা, যে জেব্রাকে বনের রাজা, সিংহ, বাঘ, ভাল্লুক সবাই এসে খায়। আমি ন্যাশনাল জিওগ্রাফি অন করলে দেখতে পেতাম যে একটা জেব্রা ইয়ার মধ্যে দাঁড়ায় রইছে, পিছন থেকে একটা বাঘ এসে টাস করে ধরে খাই ফেলছে। এই সেই জেব্রা, একটা নিরীহ প্রাণী। এটা নাকি ইমু পাখি, অনেক সুন্দর পাখিগুলা, পুরো উট পাখির মতন না কিছুটা। হুম, এটা পায়ে মনে হয় ব্যথা পাইছে নাকি, নাকি পা সমস্যা? আচ্ছা, অনেক বড় পা। হ্যাঁ এখানে, হ্যাঁ ডিম পারছে সম্ভবত, সম্ভবত অনেক আছে এদিকে, অনেক আছে এদিকে। মানে শুধু পাখি, চলেন এদিকে তো ঘুরাইবেন, চলেন ভিতরে ঢুকি। বন্ধু কি অবস্থা? সাদা তো দেখলাম, দাঁড়ান, এটার সাথে একটা কথা বললো নি, শালিক পাখি দেখছেন নি? আঙুল দেন না। জীবনের প্রথম আমি, এটার নাম কি, ধানুষ। জীবনের প্রথম আমি ধানুষ পাখি দেখলাম। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। আমার দর্শকরা তো অবশ্যই পাখি চিনে, পাখি চিনে দেখি তো আমাকে ওরা দেখে। অনেক সুন্দর। হ্যাঁ ও আমি এমন একটা করতে যাচ্ছি একদম ভাইয়া, আমি এবার বাসাত গিয়েছি রা, এটা কমপ্লিট করে এলাম। শিওর শিওর। এটা ইয়েলো না, আর একটা এটা কি রিংনেক নাকি সব? ও না, এটা হচ্ছে ইংলিশ গলাটিয়া। রিংনেক এগুলা হিরমান আছে, চন্দনা তো ভারতের না। আর রেড টেল ব্ল্যাক কাকাতো কই, ওই যে কাকাতো
দেখা যায় না এখানে খাঁচাগুলা বেশি কিজিমিজি একটা যে ডিম লেবে গেছে নাকি? বিড়ি ওইটাও করে। আর এখানে ওয়াও এগুলো কি জানে, এগুলোর নাম বুঝলে গেছে, সান কোনোর না কি জানে নাম নাকি, এগুলোই তো নাকি। ময়না ও হ্যাঁ না সান কোনোরই তো মনে হইতেছে ময়না। এগুলা কি ইয়া ময়না নাকি বারো শ্রীলঙ্কা পাহাড়ি ময়না, এগুলা চট্টগ্রামের ময়না, ময়মনসিংহে ময়না আছে। মানে কয়টা ময়না আছে এখানে? আছে একটা দুইটা তিনটা চারটা, অনেকগুলো ময়না আছে। ময়না বসে হয় এটা হচ্ছে ভুবন চিল, হ্যাঁ সাদা কাওয়া কি সাদা কাওয়া। ওয়েট এটা হচ্ছে আমাদের যে চিল দেখতে পারি, এই চিলটাই রয়েছে, এই চিল ওই যে উপরে দুইটা বসে আছে। কত সুন্দর এগুলো, সাদা কাওয়া। আরে আরেকটা দিয়ে পুরো সাদা। তো একটা কথা ছিল যে কাক একটা তোতা পাখিরে বলে, তো তুমি তো সুন্দর কথা বলতে পারো, এই কারণে তুমি খাঁচার মধ্যে বন্দি। তা আমি তো কালো, কথা বলতে পারি না, আমি ঘুরে বেড়াই। কিন্তু কথাটা ভুল হয়ে গেল আজকে। কাকও কিন্তু আটকানো আছে, দেখেন সাদা কাক হয়েছে তো কি হয়েছে, কাকও কিন্তু আটকানো। আর এখানে লেখা রাখছে all bird find shelter during a rain but eagle avoid rain by flying above the cloud. I don't know কি বললো এখানে, কারণ আমি ইংলিশে পারি না। এটা কুরাবাস। হ্যাঁ কুরাবাস মানে কি ভাইয়া? ভাইয়া এটা কি, এটা কি ইয়া নাকি ইগল না বাস পাখি এগুলো? আচ্ছা এগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ভুটান, আচ্ছা এগুলো সব যে এশিয়া মহাদেশগুলো আছে বাংলাদেশের আশেপাশে, ওইগুলোতে এগুলো পাওয়া যায়। হ্যাঁ গাছ কিংবা মাটিতে বসে বা আকাশে উড়ে খাদ্য খুঁজে, ওরা মাছেদের প্রধান খাদ্য। সেটা বাস পাখিরা, হ্যাঁ অনেক বড় না? তো আমরা যে এই সৌদি আরবে যে বাসগুলো দেখি এগুলো ইরানা না? আচ্ছা তো বৃষ্টির সময় ওরা সম্ভবত অন্যদিকে বসে থাকে না, মানে সেফ জায়গাতে যায় যাতে বৃষ্টি না পড়ে। না না মানে এখন বৃষ্টির সময় মানে ওইখানে বসে দেয় নাকি? এমনি তো এইদিকে বৃষ্টি পড়ে ওইদিকে বৃষ্টি পড়ে না, ঠিক আছে, কারণ আবার ভিজার ইচ্ছা চাইলে ভিজতে পারবে। আর এটা কি? এটা হচ্ছে তিলা বাস। ও আচ্ছা এই বাসটা আমরা দেখে থাকি সম্ভব সাধারণত, ওটা আমাদের উপর দিয়ে উড়ে বেশিরভাগ, যে একটা লেজ ছিঁড়া গেছে। আর যে এখানে আসলে আমি দূরের থেকে দেখাইতে পারতেছি না, কারণ এগুলো দেখা যায় না তেমন, কাছে গেলে সুন্দর লাগে। তো এইটা হচ্ছে ভয়ানক একটা বাস পাখি। তো এগুলো কবুতর বেশিরভাগ ধরে থাকে। এগুলো 2 ঘন্টা হাইটটা, 2-3 ঘন্টা হাইটটা এখনো পুরোপুরি শেষই করতে পারিনি, আরও অনেক বাকি আছে। রোজা রমজানের দিন তো বেশি হাঁটলে আবার বুঝতে পারতেছেন। তো এইদিকে দেখি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে দেখলে দেখার ইচ্ছা হয়। জলস্থি, ওয়াও এই যে জলস্থি। আমরা ওই সময় কি দেখছিলাম? ওই সময় কি ঘন্টা দেখছিলাম না জলস্থি? তো এটা জলস্থি। জলস্থি এমন একটা প্রাণী যে ভালো পানি রাইখে সে ভালো পানিতে জীবনে গোসল করবে না। ও যখন পানি কালার দেখবে তখন পানিতে গোসল করবে, কারণ ওরা এই পানি পছন্দ করে। একটু ময়লা, একটু এলগি পানিগুলো। জলস্থি আছে, হ্যাঁ দেখতেছি না তো। ওহো পানিতে কোন এমনি কেমনে দেবো আমি? এনতে দেওয়ার কোনো ওয়ে আছে? এখন চলে আসলাম কুমিরের খাঁচাতে। কুমিরের কে যে পানিগুলো অনেক ময়লা, তবে কুমির এই পানিগুলোই পছন্দ করে। হ্যাঁ আমার তো ভয় লাগতেছে কুমির নিয়ে আবার মানে আমাদের উপরে আসে পরে লাভ দিয়া। তো ও মাই গড, এই কুমির তো তাহলে এর উপরে বাইরে উঠতে পারে। চেষ্টা করে দেখলে কি ভালো হইল না একটু, মানে কুমির ইকুন টাইট ঘুমাইতেছে, তা করে ডিস্টার্ব না করি আমরা। এখানে একটা কেজ আছে, অনেক বড় কেজ এটা। হ্যাঁ এটার উপরও পাখি বসে আছে। এটা হচ্ছে এভিয়ারি, এটা কোনো কেজ না, সরি এটা এভিয়ারি, যেটা আমি বানাচ্ছি।
এই যে দেখেন এভিয়ারি কত সুন্দর, এই যে দেখেন, ওয়াও, অনেক বিশাল, অনেক বিশাল। হ্যাঁ, একবারে উন্মুক্ত এটার ভিতরে, একবারে খোলামেলা এটার ভিতরে। হ্যাঁ, এই যে ময়ূর আছে, ময়ূর উপরে আছে, নিচে আছে, আর এদিকে গাছের মধ্যে ঝিনঝিনি পোকা আওয়াজ করতেছে। এই যে ওয়াও, একটু ময়ূর পাখ সরে রাখছে, অনেক সুন্দর লাগতেছে। জি, অনেক সুন্দর লাগতেছে এটা, পাখটা সরে রাখছে। সাপের কেজে আসার সাথে সাথে আমার চোখে দারাস সাপ পড়লো। এই দারাস সাপ কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে অনেক কাজে আসে। তারা ফসল আদির জমি থেকে ইঁদুর খেয়ে থাকে, তো এদেরকে অনেকে কৃষকের বন্ধু বলে। তো এই সাপটা আমাদের অনেক উপকার করে। এই সাপগুলা আসলে নির্বিষ সাপ, আর দেখতে একটু ভয়ানক লাগে, আর ওরা একটু সামনে গেলে আওয়াজ করে। এছাড়া ওরা খুবই নিরীহ একটা প্রাণী, ওরা মানুষকে আক্রমণ করে না, আর যদিও আক্রমণ করে তাহলে কিছু হয় না, এটা নির্বিষ সাপ। তো এই সাপগুলো আপনারা মারবেন না, এগুলো আপনার অনেক কাজে লাগে। সাপগুলো আমাদের এই উপকারে আসে। ও মাই গড, এই যে অজগর ব্ল্যাক কালার, ও কিভাবে ঘুমাইতেছে বনের উপরে, ভয়ানক লাগে ভাই। এখানে কিছু আছে, এখানে কিছু নাই। ও মাই গড, এটাদের ভিতরে খালি। এদিকে তো পুরাই খালি। ও ভাই, আমি কই আসলাম এটা। গাইস, ইতিমধ্যে কিন্তু আমার সামনে একটা অজগর সাপ ঘুমাচ্ছে। বিশেষ করে ও মানে ওর চোখটা খুললেই চলে, চোখ কিন্তু বন্ধ করে রাখছে। ও চোখটা খুললে আমি শেষ। কি ভয়ানক লাগতেছে ভাই, কি বিশাল সাপ। কেমন আছে বন্ধু? ওমা, এটা তো দেখে মজা হয় না, ফিল হয় না। আর কই ওদের ওই যে আরেকটা আছে না, ওই যে ফুসল, সাপের ফুলস দেয়া তো না, কিছু সমস্যা হয়েছে এটা। এগুলো কি বানর? হনুমান? এগুলো কি বানর? বানর যে কত প্রকার আছে, এটা হচ্ছে বারবেট বানর। বাদন পল্লী, হ্যাঁ বাদন, ওই বান্দর পল্লী। ওয়াও, এটা মনে হনুমান নাকি? এটা হচ্ছে রেসাস বানর। ওয়াও, কত নাম দিয়ে শোনো বানরের। লাল ওই বুলবুলি পাখি। গন্ধগোকুল কই? হ্যাঁ, এটার ভিতরে গন্ধগোকুল দিচ্ছে। এগুলার ইয়া খাওয়া যায় নাকি? ওই যে কফি, এগুলো গু দিয়া কফি বানাই নাকি শুনছিলাম। সত্যি? আচ্ছা, একটা ইয়া কি জানি তো, ভিতরে একটা ইয়া আটকা পড়ছে। কাঠবিড়ালি, এই যে কাঠবিড়ালি বাইরে যেতে পারবে সমস্যা। বান্দরের কেজের মধ্যে এতগুলা ইয়া ঢুকিয়া মানে ওদের খাবার খাইতেছে। কাঠবিড়ালি, বান্দর কাম হিয়ার, এদিকে আসো ব্রো। কাঠবিড়ালি সব এসেরা। এটা হচ্ছে হামাদ্রিয়াস বেবুন। বাবারি বান্দরে যে কত প্রকার দি হোম, আরো অনেক ধরনের বান্দর আছে। সেই ভালোবাসা। আরে আমার মাথাতে একটা বান্দর যদি এরকম ভাবে ইয়া করে দিত, ওই হাইতেছে, নিজে হাইতেছে। হরিণের হরিণের দল, ওরা সবাই এখানে গেল। আমাদের সুন্দরবনের হরিণ নাকি? কেলিগা অনেক বাচ্চা হয় নাকি?
হরিণ এটা আমাদের বাংলাদেশ ভারতের সুন্দরবনের হরিণ। এটা বয়স কত? 70 বছর। কই? ও আচ্ছা, মোটামুটি বড়, এগুলো সাইজ ছোট ছোট। আয়ুকাল 70 বছর, অনেক বছর। আমাদের চাপটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে, অনেক কম দিন হাঁটছে রোজা রেখে আমরা দুজনে, এখন কিন্তু আমরা শেষ হয়ে যেতেছে। আমরা ডান করে দিব। কটা বাজে বাইরেছিলাম, ঘরতে বাইরেছিলাম 10:30 বাজে, এখন বাজে 4টা 5। বুঝতে পারছেন?